বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমি ইউথিসিস্টোস্কোপি নিয়ে কথা বলেছিলাম, পুরুষদের ইউথিসিস্টোস্কোপি। আপনারা জানেন ইউথিসিস্টোস্কোপি একজন ইউরোলজিস্টের এন্ডোইউরোলজিক্যাল প্রসিডিওর বা অপারেশন পদ্ধতির একটি খুবই স্বাভাবিক এবং সাধারণ অপারেশন পদ্ধতি। এর মাধ্যমে একজন ইউরোলজিস্ট প্রস্রাবের রাস্তা এবং মূত্রথলির যে কোনো প্রকার অসুবিধা বা রোগের লক্ষণ দেখা দিলে তিনি যদি মনে করেন যে ইউথিসিস্টোস্কোপি করতে হবে, তিনি সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেন এবং রোগীকে জানিয়ে দেন যে আপনার ইউথিসিস্টোস্কোপি করতে হবে। এই ইউথিসিস্টোস্কোপি নিয়ে রোগীদের স্বাভাবিক অনুসন্ধানের বা অনুসন্ধিৎস ভীতির জন্য আজকের আমার এই ভিডিও। ইতিপূর্বে আমি আপনাদের জানিয়েছি যে পুরুষের ইউথিসিস্টোস্কোপি কীভাবে করা হয়, কি এই প্রক্রিয়া কেন করা হয় এবং কি কি করতে হয়। আজকে আমি বলবো একজন মহিলার ইউথিসিস্টোস্কোপি কেন করা হয়, কিভাবে করা হয় এবং প্রক্রিয়াগুলি কি কি। বলা যেতে পারে যে ইউথিসিস্টোস্কোপি আমরা তিনটি কারণে করে থাকি: রোগ নির্ণয়ের কারণে, রোগ চিকিৎসা দেওয়ার কারণে, অথবা রোগের কতটুকু উন্নতি হলো বা ফলো আপের বা প্রগনোসিস দেখার জন্য আমরা ইউথিসিস্টোস্কোপি করে থাকি। একজন পুরুষের যে কারণগুলির জন্য আমরা রোগ নির্ণয়ের কারণগুলির জন্য ইউথিসিস্টোস্কোপি করে থাকি, একজন মহিলারও প্রায় একই রকম। তবে মহিলাদের যেহেতু প্রস্রাবের রাস্তাটি পুরুষের প্রস্রাবের রাস্তা থেকে ছোট, স্বাভাবিকভাবে একজন পুরুষের প্রায় 20 সেন্টিমিটার গড়ে একটা পুরুষের লম্বা হয় মূত্রনালী, কিন্তু একজন মহিলার মূত্রনালী গড়ে 5 সেন্টিমিটার মতো হয়ে থাকে। এই মূত্রনালীতে পুরুষের যেমন 4টা ভাগ থাকে, মহিলাদের কোনো ভাগ থাকে না। একটি মূত্রনালী থাকে, প্রস্রাবের রাস্তার মুখ থেকে, মূত্রনালীর মুখ থেকে শুরু করে ব্লাডার নেক পর্যন্ত। এর মধ্যে পুরুষের যেমন থাকে স্ফিংক্টার জোন, প্রথমে এক্সটার্নাল ইউরেথ্রাল মিউটাস বা মূত্রনালীর মুখ, অথবা ইউরেথ্রা বা মূত্রনালী, প্রধান মূত্রনালীটি, প্রধান অংশটি। এরপরে যেমন থাকে স্ফিংক্টার জোন, মেম্ব্রেনাস ইউরেথ্রা, এরপরে থাকে প্রোস্টেটিক ইউরেথ্রা, সাথে ভেরুমেন্টাম এবং ব্লাডার নেক। কিন্তু মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র মূত্রনালীর মুখ, মূত্রনালী এবং ব্লাডার নেক থাকে। এখানে কোনো পোস্টেট থাকে না বা ভেরুমেন্টাম থাকে না, থাকার কথাও না। 5 সেন্টিমিটার একটি মূত্রনালীর মুখ। এখানে আমরা ঠিক একই কারণে কোনো রকমভাবে প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়া, কোনো ফরেন বডি ঢোকা বা কোনো বাইরের কোনো বহির্বস্তু ঢোকা, সেটা বা প্রস্রাবের যে কোনো অসুবিধা, বারবার প্রস্রাব হওয়া, জ্বালা পোড়া করা, যে কোনো কারণেই আমরা রোগ নির্ণয়ের জন্য আমরা করে থাকি। আবার প্রস্রাবের মূত্রথলির ভিতরে কোনো টিউমার হওয়া বা টিউমারের হঠাৎ করে প্রস্রাব লাল হয়ে যাওয়া, অথবা ব্যথাহীনভাবে রক্তপাত হওয়া প্রস্রাবের সাথে, কোনো অন্য কোনো প্যাথোলজি বা টিউমার বা টিবি বা যে কোনো প্রক্রিয়ায় হোক, যে কোনো ইয়েতেই হোক, যে কোনো রকম সিমটম থাকলে, লক্ষণ থাকলে মূত্রথলির, একজন ইউরোলজি যদি মনে করে থাকেন, তিনি ইউথিসিস্টোস্কোপি করে থাকেন। আবার কখনো কখনো দেখা যায় যে রোগের প্রগনোসিস বা রোগ কতটুকু উন্নতি হলো, কতটুকু রোগের কী অবস্থা, এটা দেখার জন্য এর আগে হয়তো কোনো প্রসিডিওর করেছেন, সেই ক্ষেত্রে আবার উনি করতে পারেন, যেটা ফলো আপের জন্য করেন। যেমন টিউআরবিটি করেছেন বা টিউমার কেটেছেন মূত্রথলির ভিতর থেকে, সেটা দেখার জন্য করে থাকেন। এটাকে বলে প্রগনোসিস। তাহলে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা হিসেবে এবং প্রগনোসিসের জন্য আমরা ইউথিসিস্টোস্কোপি করে থাকি। এখানেও ইউথিসিস্টোস্কোপি, মেয়েদের ইউথিসিস্টোস্কোপি করতে গেলেও একই প্রক্রিয়ায়, মানে তাকে অবশ করে নিতে হবে প্রস্রাবের রাস্তাটি, এবং এটা যে কোনো স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েও করা হয়। যেমন মাজা থেকে নিচে, শরীরের নিচের দিকে অবশ করে রাখা, কিন্তু রোগী সজ্ঞান থাকবে, কথা বলতে পারবে, দেখতে পারবে। আবার বাচ্চাদের ক্ষেত্রে যদি ইউথিসিস্টোস্কোপি করতে হয়, সেক্ষেত্রেও পুরোপুরি অজ্ঞান করে নিতে হয়। আবার যেহেতু মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তাটি শর্ট, প্রস্রাবের রাস্তা 5 সেন্টিমিটার, কোনো কোনো ক্ষেত্রে যদি ইমার্জেন্সির প্রয়োজন হয়, তখন লোকাল অ্যানেস্থেসিয়া বা শুধু প্রস্রাবের রাস্তার ভিতরটুকু অবশ করেও ইউথিসিস্টোস্কোপি করা যেতে পারে। সেক্ষেত্রে শুধু দেখার জন্য কোনো প্রসিডিওর করতে গেলে অবশ্যই স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা মাজা থেকে নিচ পর্যন্ত অবশ করে নিতে হবে। এখানে ইউথিসিস্টোস্কোপি করতে হলে
যন্ত্র একই রকম ইনস্ট্রুমেন্ট লাগে। একজন পুরুষের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে একজন মহিলাদের ক্ষেত্রেও একই রকম ইনস্ট্রুমেন্ট লাগে, সে একই ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে হয়। এক্ষেত্রে রোগীকে নর্মাল পজিশন, রোগীর কনসেন্ট সহ, একজন প্রাইভেসি, কনসেন্ট এবং অত্যন্ত জীবাণু মুক্ত করে, পেশাবের রাস্তা বা আশেপাশে জীবাণু মুক্ত করে রোগীকে তার প্রপার পজিশন শুইয়ে ইউথোসিস্টোস্কোপি করা হয়। ইউথোসিস্টোস্কোপি এখানেও ফ্লেক্সিবল ইউথোসিস্টোস্কোপি দিয়েও করা যেতে পারে, অথবা রিজিড বা শক্ত লম্বা ইউথোসিস্টোস্কোপ দিয়েও করা যেতে পারে। রোগীকে অবশ করে পজিশন করে জায়গাটি জীবাণুমুক্ত করে একটি অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে রোগীকে পেশাবের রাস্তার ভিতরে পিচ্ছিলকারক পদার্থ দিয়ে সিস্টোস্কোপ ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে পেশাবের মুখ পার হয়ে, এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমরা পেশাবের রাস্তার মুখ পার হয়ে গেলাম, যাওয়ার পরে পেশাবের রাস্তার প্রপার, এরপরে জাস্ট কিছু অল্প যেতেই 5 সেন্টিমিটার গেলেই ব্লাডার নেক। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ব্লাডার নেকের পরেই আমরা সেই ট্রাইগোনাল জোন, একটি ত্রিভুজ আকৃতির একটি এলাকা পাবো। এর উপরের দুই পাশে মূত্রনালী থেকে শুরু করে দুই পাশে দুটো ইউরিটারি অরিফিস থাকে, যেখানে কিডনি থেকে প্রস্রাব এসে মূত্রনালীতে জমা হয়। আজ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটায় এই ভদ্র মহিলাকে আমরা 3 সপ্তাহ পূর্বে তার ভিভিএফ বা ভেসিকোভেজানাল ফিস্টুলা রিপেয়ার করেছিলাম। এই রিপেয়ারের দাগটি দেখা যাচ্ছে, এটা কতটুকু সুন্দরভাবে এটা হিল হয়ে গেছে বা থলিতে পুনরায় জোড়া লেগে গেছে, এটাকে দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মহিলার ইউথোসিস্টোস্কোপিতে এটা দেখতে পাবেন না, একটি সুন্দর পিঙ্ক বা হালকা গোলাপি, ভিতরে মাকড়সার জালের মতো ক্যাপিলারিজগুলি দেখা যেতে পারে, একটি সুস্থ স্বাভাবিক মূত্রথলি হিসেবে দেখা যেতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা পোস্ট ভিভিএফ রিপেয়ারের একটি ইউথোসিস্টোস্কোপি। ইউথোসিস্টোস্কোপি পরবর্তীতে আমরা মহিলাদের ক্ষেত্রেও ক্যাথেটার দিয়ে রাখি। 3 থেকে 4 ঘন্টা অজ্ঞান বা অবশের ইয়েটা ঠিক হয়ে গেলে, রোগী পা লাড়াচাড়া করতে পারলে 3-4 ঘন্টা পর ক্যাথেটার খুলে দেওয়া হয়, রোগী সুস্থ স্বাভাবিকভাবে পেশাব করতে পারে। অবশ্যই অ্যান্টিবায়োটিক কভার দিতে হবে এবং রোগীকে তার 3-4 ঘন্টা পর নর্মাল স্বাভাবিক তার জীবনযাপন করতে পারবে। আজকে এই ইউথোসিস্টোস্কোপির সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জানাতে পারবেন। এটা একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সব দক্ষ ইউরোলজিস্টে অত্যন্ত দক্ষতার সাথে ইউথোসিস্টোস্কোপি করে থাকেন, আপনার প্রয়োজনেই করে থাকেন। সুতরাং এটা নিয়ে ভীতির কোনো কারণ নেই। ভীত না হয়ে আপনার ইউরোলজিস্টকে আপনি জিজ্ঞাসা করুন, কোনো অসুবিধা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে দেখবেন সুন্দর স্বাভাবিকভাবে আপনার ইউরোলজিস্ট আপনাকে ইউথোসিস্টোস্কোপি করে আপনার রোগ সম্বন্ধে সম্যক ধারণা দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।